স্বাধীনতার এত বছর পরেও প্রবাসীদের কোনো দাবি আদায় হয়েছে কিনা সন্দেহ আছে। আমি নিজেই ভুক্তভোগী। আমি এখানে মোর দ্যান 1 মিলিয়ন ইউরোর উপরে নষ্ট করেছি দেশে ইন্ডাস্ট্রি করে, এবং প্রত্যেকটা জায়গায় ভিক্ষুকের মতো ঘুরেছি। একটা অ্যাপার্টমেন্ট কিনেছি, তো এটার নাম জারি করতে আমাকে 3 মাস ঘুরতে হয়েছে রাজুকে গিয়ে। যারা প্লটের ব্যবসা করে তারা তো রীতিমতো ধমক দেয়, গুলি করে মেরে ফেলবে। বাংলাদেশে রেমিটেন্স ভেসে যাবে, কিন্তু প্রবাসীদেরকে সুযোগ দিতে হবে। আমরা তো নিজে খেটে দেশে টাকা পাঠাচ্ছি, টাকা চুরি করে নিচ্ছি না। আমাদেরকে সুযোগ দিতে সমস্যা কোথায়? হুন্ডিতে পাঠায়, আপনার 4 টাকা 5 টাকা বেশি পায়। কি পরামর্শ দিতে চান সরকার? এমবেসির যারা আমাদের কর্ণধার, অ্যাম্বাসেডর, ওনারা তো হচ্ছে এক একজন প্রিন্স। এমবেসিগুলোকে আরো হৃদয়বান হইতে হবে। ভাষা শিখবে, কাজ শিখবে, সে কিন্তু 10 বছর আগায় গেল। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমাদের যেটা আমরা একজন গেস্ট নিয়ে আসি ডায়াসপোরা, এবং বাংলাদেশে আমরা জানি যে রেমিটেন্স আসলে বাংলাদেশের ইকোনমির একটা লাইফ লাইন, যেটা কিন্তু বাংলাদেশি যারা প্রবাসী আছেন পৃথিবীর বিভিন্ন দেশে তারা কিন্তু সেটা পাঠিয়ে থাকেন। এবং আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কিন্তু মেইন সোর্স হচ্ছে যে আমাদের এই যে রেমিটেন্স, যেটা গত বছরও প্রায় $27 বিলিয়ন কিন্তু বাংলাদেশে এসেছে। সো দর্শক, এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু এই ধরনের আছে। বাংলাদেশে সেটা মিডল ইস্ট, মালয়েশিয়ায় ওয়ার্কার থেকে শুরু করে এটা কিন্তু নর্থ আমেরিকাতে অনেক বাংলাদেশি আছেন, হাই স্কিল্ড ডক্টরস, ইঞ্জিনিয়ার্স এবং ব্যবসায়ী আছেন। ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকাতে ব্যবসায়ী আছেন, তারা কিন্তু এই অর্থটা পাঠিয়ে থাকে। সো দর্শক, আমরা আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে, যে এই প্রবাসীরা আসলে বাংলাদেশের ইকোনমিতে কিভাবে আরও কন্ট্রিবিউট করতে পারে। তো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন আবু সাইদ রিয়াজ, বেসিক্যালি ইউরোপ প্রবাসী, কিন্তু ইটালিতে তার একটা ব্যবসায়িক অ্যাক্টিভিটিজ আছে এবং ইউরোপের আরও কিছু দেশে আছে। সো দর্শক, আমরা মিস্টার রিয়াজের সঙ্গে আলোচনা করব যে আসলে বাংলাদেশি যারা থাকেন, ওনাদের মতো ভালো অবস্থায় আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন বা আপনার ব্লু কলারের জব করেন, থাউজেন্ডস অফ ডলার বা ইউরো আর্ন করেন। সো তারা আসলে বাংলাদেশে আরও কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, এবং তাদের যে প্রেরিত যে রেমিটেন্স, তো সেগুলো আসলে কিভাবে ব্যবহার হয় বাংলাদেশে, আমরা সেগুলো নিয়েও একটু আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। রিয়াজ ভাই, আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ ফর জয়নিং আস। আপনি এসেছেন জাস্ট কেবল বাংলাদেশে এবং কয়েকদিন থাকবেন, এর মধ্যে আমরা আপনাকে পেয়েছি। সো আমরা আলোচনা করব এবং দর্শকদের সঙ্গে শেয়ার করব, কারণ অনেকেই যেতে চায় বাংলাদেশের এই যে ইটালি যাওয়ার জন্য। এই কোশ্চেনটা হয়তো করব। তো আপনার যেটা বলছিলাম যে আপনি তো কত বছর থাকেন ইউরোপে? আমি প্রায় 30 বছর থাকি। 30 বছর থাকেন। তো এর মধ্যে তো বেশিরভাগ সময় ইটালিতে ছিলেন, রাইট। এখন থাকছেন ইংল্যান্ডে। জি। ওকে। তো আপনার এই যে ব্যবসা বাণিজ্য করেন আপনারা যারা, বা আপনাদের নেটওয়ার্ক আছে, কানেক্টিভিটি আছে, তো বাংলাদেশের ধরেন যে শুধু রেমিটেন্স পাঠানো না, সেটা তো আপনাদের ফ্যামিলির জন্য পাঠাচ্ছেন, কিন্তু আরো কিভাবে বাংলাদেশের অর্থনীতির সাথে আপনারা আসলে এনগেজ হতে পারেন, তো সেগুলো যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাকে। অ্যাকচুয়ালি প্রবাসীরা প্রবাসে থাকে, তারা কখনোই ভালো থাকে না। আপনার সবারই ফ্যামিলি থাকে বাংলাদেশে, বাবা মা, স্ত্রী, সন্তান। তো এরপরে তারা চায় যে টাকা আর্ন করে কিছুদিন থেকে দেশে ব্যাক করবে। এই সময়ের মধ্যে তারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চায়, একটা প্লট কিনতে চায়, কিছু জায়গায় ইনভেস্ট করতে চায়। কিন্তু আমরা দুর্ভাগ্য হলেও সত্য যে স্বাধীনতার এত বছর পরেও প্রবাসীদের কোনো দাবি আদায় হয়েছে কিনা সন্দেহ আছে। আচ্ছা। কারণ আমি নিজেই ভুক্তভোগী। আমি এখানে মোর দ্যান 1 মিলিয়ন ইউরোর উপরে নষ্ট করেছি দেশে ইন্ডাস্ট্রি করে, এবং প্রত্যেকটা জায়গায় ভিক্ষুকের মতো ঘুরেছি অনেক কাজের জন্য, কিন্তু বিতাড়িত হয়েছি আমি। কেন কেন এটা আসলে অ্যাকচুয়ালি আপনাকে বোঝানো যাবে না। আপনার এই যে একটা অ্যাপার্টমেন্ট কিনেছি, তো এটার নাম জারি করতে আমাকে 3 মাস ঘুরতে হয়েছে রাজুকে গিয়ে। রাইট। আমার স্পষ্ট মনে আছে, সকালবেলা আমি রাজুকের অফিস খোলে সকাল 9টায়,
আমি 8:30টায় গিয়েছিলাম, কারণ আমার আমার হচ্ছে যে ইম্পর্টেন্ট আমি না, যারা প্রবাসে থাকে তাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার টাইম। রাইট। আপনি যদি আপনাকে যদি 8টায় বলে আপনি 8টায় যাবেন, 8টার অর্থ এটা না যে 9টা। আমি রাজুকে গিয়েছিলাম আমার নাম জারি করানোর জন্য। আমি মানে 9টায় অফিস, যে আমি ফার্স্ট হব সবসময়, এখানে কাজটা সেরে চলে আসবো। আমি 8:30টায় গিয়েছিলাম, আমাকে ভিতর থেকে আমি ঢুকে বসেছি, ওইখান থেকে আমাকে বের করে দিয়েছে। আচ্ছা। যে অফিসটা এখন অফিস টাইম হয়নি, আপনি বাইরে থেকে ঘুরে আসেন। আমি বললাম আমি তো এখানে বসি, সমস্যা নাই তো, বসতে দিল না আমাকে। আচ্ছা। এনিওয়ে আমার কোনো এটা কোনো ম্যাটার না, বাট আপনার এই যে প্রবাসীরা অ্যাপার্টমেন্ট কিনে দখল পায় না, বুঝে পায় না, জমি কিনে অনেকে খুন হয়েছে, অনেক প্রমাণ আছে। আচ্ছা আচ্ছা। অনেক এরকম অনেক আছে, এগুলো আসলে আমার মানে বেদনার কথা। সরকারের বিভিন্ন দপ্তরেও আসলে প্রপারলি আপনারা সার্ভিসটা পান না, কোথাও না, কোথাও না। এটা মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু হ্যাঁ, আপনার রেমিটেন্স, বাংলাদেশে রেমিটেন্স ভেসে যাবে, টাকা রাখার জায়গা হবে না আপনার। কিন্তু প্রবাসীদেরকে ওইভাবে সুযোগ দিতে হবে। কোনো প্রবাসী কিন্তু কি করলে ধরেন যে আরো বেশি রেমিটেন্স আসবে, যেটা আপনি বললেন? আপনার নাম্বার 1 হচ্ছে যে প্রবাসীরা যখন একটা জায়গা কিনে, একটা প্লট কিনে, একটা অ্যাপার্টমেন্ট কিনে, তারা বুঝে পেলো কিনা ঠিক সময়ের মধ্যে। আচ্ছা। আমি বাংলাদেশের যতগুলো আপনার যারা প্লটের ব্যবসা করে নাম করা আছে, তারা তো রীতিমতো ধমক দেয়, গুলি করে মেরে ফেলবে। হাউ ইট ইজ। ওকে। এটা কি আপনি বলছেন এত জোর দিয়ে, এটা কি একটা কমন সমস্যা একদম 100%? আচ্ছা, যেটা এটা সবাই ফেস করে। কারণ আমি যদি ক্ষতিগ্রস্ত হই, আমি তো অন্যজনকে ইনফ্লুয়েন্স করতে পারি না। আমি যদি ব্যবসায়িকভাবে লস খাই, আমি তো অন্যজনকে বলতে পারি না ভাই আপনি দেশে গিয়ে বিজনেস করেন। তখন তো বলবে যে ভাই আপনি জেনে শুনে, রিয়াজ ভাই আপনি তো আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আর টাকা আর্ন করা নট ইজি, টাকা তো বিদেশে উড়ে না, হার্ড পরিশ্রম করে টাকা আর্ন করতে হয়। এবং হ্যাঁ, অনেক স্যাক্রিফাইস আপনি যান দুবাইতে, যান মিডল ইস্টে, যান দুবাইতে। আমি গিয়েছি পরশুদিন আসতে, আমি 16 ঘন্টা ট্রানজিট নিয়েছি ইচ্ছা করে, যে আমার কিছু ভাইদের সাথে কথা বলবো, তাদের জীবন সম্পর্কে জানবো, বাট মানে কান্না করার মতো অবস্থা হয়ে গিয়েছে আমার। আচ্ছা আচ্ছা। দুবাই বলেন, মালয়েশিয়া বলেন, সৌদি আরব বলেন, ইটালি বলেন, সবাই তো আর আপনার টাকাটা এমনি আসে না, পরিশ্রম করতে হয়, খুব কষ্ট। কিন্তু আপনার দুবাইতে গিয়ে আপনার মনে করেন বাংলাদেশি টাকা যদি 25,000 টাকা আর্ন করে, তো তার সে খাবে কি, ওইখানে দেশে পাঠাবে কি, তারপরেও টাকা পাঠায় মানুষ। এক খণ্ড জমি কেনার স্বপ্ন দেখে। অনেক অনেক ধরেন যে স্যাক্রিফাইস, নিজেরা খাবার দাবার কম খায়, কষ্ট করে থাকে, হ্যাঁ, এই সমস্যাগুলো আছে। তো সেটা আসলে অনেক সময় তাদের স্কিলের ব্যাপার আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি বিভিন্ন ইয়েতে। কিন্তু আপনার সাথে একটু আলোচনা করতে চাই যে ধরেন এখন তো নন পলিটিক্যাল একটা সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এবং সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, যিনি সারা পৃথিবীতে পরিচিত, একটা সুনাম আছে তার। তো এই যে ধরেন যে আপনারা বাংলাদেশি যারা প্রবাসী আছে, তারা আরো বেশি বাংলাদেশের অর্থনীতিতে দেশের প্রতি কন্ট্রিবিউট করতে পারবে, ইনক্লুডিং আপনি যেটা বললেন যে রেমিটেন্সে ভেসে যাবে, প্লাস হচ্ছে আরো কি কি ইকোনমিক অ্যাক্টিভিটিসে আপনারা যুক্ত হতে পারেন, মানে সরকারের থেকে কি আশা করেন আপনারা? সরকার থেকে আশা করি নাম্বার 1 হচ্ছে যে বিদেশে আপনার ইটালিতে বা ইউরোপের যেখানেই হোক, পুরো পৃথিবীতে এমবাসি আছে। এমবাসির যারা আমাদের কর্ণধার, অ্যাম্বাসেডর, ওনারা তো হচ্ছে এক একজন প্রিন্স। আচ্ছা, ওনারা তো প্রিন্স। ওনারা আপনার ওনাদের সাথে সাক্ষাৎ করতে চাইলে, এখানে একজন উপদেষ্টার সাথে বা একজন মন্ত্রীর সাথে সাক্ষাৎ চাইলে হয়তো একদিন 1 ঘন্টা পরে সাক্ষাৎ পাওয়া যায়, কিন্তু এখানে তো ভেরি টাফ, আমি দেখেছি। ওকে, হ্যাঁ, তো ওনারা আন্তরিকভাবে কাজ করতে হবে, নাম্বার 1। হ্যাঁ, তারপরে আমাদের আপনার যারা প্রবাসী আছে তাদের পাসপোর্ট নিয়ে অনেক বড় সমস্যা। যেমন আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছিলাম যে ইটালি একটা বড় দেশ, এখানে আমাদের প্রায় 2.5 লক্ষ বাংলাদেশি প্রবাসী থাকে। তো একটা এমবাসি আছে রোমে, এরপর হচ্ছে মিলানে, কিন্তু এটাতে খুবই কম হয়। আপনার কনসুলেট অফিস একটা ভেনিস ম্যাস্ট্রেতে করা দরকার, যেটা কিনা করলে আমরা যা আপনার ফি দিব, ওই ফি দিয়ে 4 জন লোকের বেতন দেওয়ার পরেও ইচ্ছা করলে টাকা দেশে পাঠাতে পারবে, যারা আমাদেরকে কনসুলেট সার্ভিস দিবে, যারা আমাদেরকে সেবা দিবে। গভর্নমেন্ট একটা কনসুলেট অফিস করতে গভর্নমেন্টকে দেশ থেকে পয়সা পাঠানো দরকার নাই, আমরা যেই ফিটা দিব সেবা গ্রহণের পরে, সেটাই এনাফ। রাইট, বাট সেটা তো করে না কোথাও। আমি তো দীর্ঘ 5 বছর বলে আসছি যে ভেনিসে ম্যাস্ট্রেতে একটা কনসুলেট অফিস দরকার,
কারণ ওইটার ম্যাচের আশেপাশেই তো থাকে আপনার মোর দ্যান 40,000 বাংলাদেশি। ও, অনেক সংখ্যাটা, অনেক। পাসপোর্ট রিনিউ করতে একটা টাকা দিতে হয়, ম্যারেজ সার্টিফিকেট জন্য টাকা দিতে হয়, বার্থ সার্টিফিকেট নিতে টাকা দিতে হয়, মৃত্যুর সার্টিফিকেট আনতে গেলে টাকা দিতে হয়, অনেক কিছুই আছে। ওকে, তাহলে তো একটা ভালো সার্ভিস ইনকাম পেতে পারে এরকম 40-50 হাজার লোকের থেকে। আপনার ধরেন যে আপনারা তো ওখানে ব্যবসা বাণিজ্য করেন, সো ধরেন যে আপনি একজন সে ইটালিয়ান বা ইউকের বা ইউরোপের অন্য কোনো বিভিন্ন ব্যবসায়ী বা কোম্পানির সাথেও আপনাদের যোগাযোগটা হয়, সো তাদের নিয়ে বাংলাদেশে ইনভেস্ট করা বা ধরেন যে ওখানে অনেক তো সিএসআর কাইন্ড অফ ফান্ড থাকে, জি, সো যেগুলো ধরেন যে বাংলাদেশের মতো গরিব দেশে অনেক সমস্যা আছে, অনেক চাহিদা আছে, সেই তুলনায় আমাদের সরকারের আয় কম, তো অনেকভাবে এগুলোতে কি আপনারা কি বাংলাদেশকে কোনোভাবে হেল্প করতে পারেন? ইউরোপীয় ইউনিয়নের অনেক ফান্ড আছে, যেটা বিশেষ করে আমাদের মহিলাদের জন্য স্যানিটাইজেশন বা বিভিন্ন সমস্যা আছে, তো এগুলো আনা যায়। কিন্তু যারা বিদেশ থেকে যখন আসে আমাদের দেশে, অনেকেই আপনার একটু পিছিয়ে যায়। আমাদের আপনার যেই পরিস্থিতি আছে, ঢাকা শহরে আপনার সকালবেলা বের হলে আপনার 3 কিলোমিটার পথ যেতে লাগে, মাঝে মধ্যে 2 ঘন্টা। ইটস ভেরি, আপনাকে এটা বোঝানো যাবে না যে এটা কত মানে কষ্টদায়ক। তো তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে আসছে, ইনভেস্ট করতে চায়। আপনার এই জিনিসটা তো আপনারা লিংক হতে পারেন এই যে বাংলাদেশ এবং ওনাদের সঙ্গে, আপনারা প্রবাসী হিসেবে তো আপনারা এই লিংকটা করতে পারেন না, সংযোগটা করে দেওয়া। সেখানে সমস্যা কোথায়? সমস্যা আছে, নাই যে তা বলবো না, বাট আমি মনে করি ওইটার চেয়ে যদি আমাদের বাংলাদেশিদেরকে একটু, যারা পুরো পৃথিবীতে ছড়ায় আছে, এদেরকে একটু ভালোভাবে সার্ভিস দেওয়া যায়। কোনো প্রবাসী কিন্তু দেশে এসে টাকা যাবে না। আমি একটু আগে বলেছিলাম, কোনো প্রবাসী দেশে এসে সরকারের কাছে বলে না যে আমাকে 100 কোটি দেন, 200 কোটি দেন, 500 কোটি দেন, লুটপাট করে নিয়ে যায় বিদেশে। কোনো প্রবাসী কিন্তু আজ পর্যন্ত করেছে কিনা আপনি দেখেন। স্বাধীনতার পরে আমরা যারা প্রবাসে থাকি, কত বছর হয়েছে, আপনি দেখেন কয়জন বাংলাদেশি প্রবাসী পাবেন যারা বিদেশ থেকে আসছে, এসে এখানে ব্যবসা করছে, লোন নিয়েছে, টাকাগুলো নিয়ে বের করে চলে গেছে, কয়জনকে পাবেন দেখেন আপনি আমাকে। আর গভর্নমেন্ট আমাদেরকে কি দিচ্ছে? আমরা তো নিজে খেটে দেশে টাকা পাঠাচ্ছি, টাকা চুরি করে নিচ্ছি না, পাঠাচ্ছি। আমাদেরকে সুযোগ দিতে সমস্যা কোথায়? আপনার গভর্নমেন্ট আপনার গার্মেন্টস সেক্টরে পর্যাপ্ত ভর্তুকি দেয়। আপনার যারা সবজি পাঠায় তারা খালি কার্টুন পাঠায় গভর্নমেন্টের 4% পাওয়ার জন্য। আমরা তো সেটা করতেছি না। এই যে বাংলাদেশ থেকে সবজি পাঠাইলে গভর্নমেন্ট একটা ভর্তুকি দেয়, ইনসেনটিভ। তো মানুষ খালি কার্টুন পাঠায় 4% নিচ্ছে। আমরা তো খালি কার্টুন পাঠাচ্ছি না, আমরা তো ব্যাংক ভরে দিচ্ছি, আরো দিতে পারবো চাইলে, বাট কিছু হেল্প করতে হবে। আচ্ছা, ধরো যে এই পয়েন্টটা না আনলেই নয়, আপনার প্রবাসী একটা বড় অ্যালিগেশন আছে যে প্রবাসীরা অনেক সময় ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠিয়ে তারা ইনফর্মাল বা হুন্ডি বলা হয় যেটা, সেটাই পাঠায়। তো এটা কেন পাঠায়? সবাই চায় যে যখন রেমিটেন্সটা পাঠাবে তখন টাকা বেশি পেতে। আচ্ছা, হুন্ডিতে পাঠায় আপনার 4 টাকা 5 টাকা বেশি পায়, সেই জন্য। 1 ইউরোতে। আচ্ছা, আর কোনো সুবিধা? এটা তাড়াতাড়ি পৌঁছে যায়, কারণ ওভার ফোনে কাজটা হয়ে যায়। ব্যাংকে কি সময় বেশি লাগে? 1 ঘন্টাতে পাওয়া যায়, 2 ঘন্টাতে পাওয়া যায়, এমনও সিস্টেম আছে। বাট আমি অনুরোধ করব আমাদের অর্থ উপদেষ্টাকে, যদি সম্ভব হয়, আপনার এখন যে টাকা পাঠায় আপনার 2% বা 4% যে প্রণোদনা দেয়, 2.5% আছে, 2.5%, এটাকে 4% করতে পারে, 5% করতে পারে। তখন দেখা গেল হুন্ডিওয়ালারা আরেকটু বাড়িয়ে দিল। হুন্ডির তো সিস্টেমই সেটা। আপনার এখানে অ্যাকচুয়ালি এটা নিয়ে বসতে হবে। বসার পরে আপনার যখন ফেস টু ফেস আলাপ করা যাবে, এটার সুবিধা অসুবিধা অনেকগুলো দিক বের হয়ে আসবে, তখন এটাকে আমরা আপনার অন্যদিকে ডাইভার্ট করতে পারি। তারা মানুষ হুন্ডিতে না পাঠায় ব্যাংকের মাধ্যমে পাঠাবে। আলটিমেটলি বসতে হবে, যে কথাটা বললেন, এই যে অর্থ উপদেষ্টা হোক বা ধরেন যে এখন প্রধানমন্ত্রীর ইনভেস্টমেন্ট রিলেটেড এগুলো নিয়ে বেশ কিছু লোক প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন। সো আপনারা কি তাদের সঙ্গে বসতে চান? এটা যেহেতু নন পলিটিক্যাল একটা সরকার, আমরা আশা করি যে নিউট্রাল, এবং তারা আসলে ভালো যাই করতে চায় ভালো করতে চায় দেশের জন্য, অর্থনীতির জন্য। সো তাদের কাছে আপনার দাবি কি? আমি বসতে চাই কথা বলার জন্য, কারণ দীর্ঘ 30 বছরের যে অভিজ্ঞতা, এটা আপনাকে
10 মিনিট 15 মিনিটে বলে শেষ করতে পারবো না। কারণ কি পরামর্শ দিতে চান সরকার? পরামর্শ বলতে প্রবাসীদের প্রত্যেকটা আপনার সমস্যাগুলো পুঙ্খানুরূপে সমাধান করার জন্য। নাম্বার 1 হচ্ছে যেই কোনো প্রবাসী আপনার হেল্প চাবে, থানায় বলেন, আপনার আমাদের যে কোনো জায়গাতে, সেটা আপনার জমি জমার দলিল বললেন, রেজিস্ট্রেশন। কারণ একটা প্রবাসী দীর্ঘ 30 বছর 40 বছর 25 বছর থাকার পরে ক্ষুদ্র ইনকাম থেকে সে নিজে চলে, দেশে পাঠায়, ফ্যামিলিকে পাঠায়, নিজের সন্তান স্ত্রীকে পাঠায়। তো আপনার একটা জমি কেনার পরে সে দখল নিতে পারে না, তাকে হুমকি দেয়। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে যে এটা অ্যাপার্টমেন্ট কিনলে যেন বুঝাই দেয় এবং অ্যাগ্রিমেন্ট থাকবে, সেখানে যা লেখা থাকবে সেটা নিয়ে যেন তাল বাহানা না করে। তারপর আমাদের এমবেসিগুলোকে আরও মানে হৃদয়বান হইতে হবে যে আমি 200 কিলোমিটার দূর থেকে গিয়েছিলাম বা 300 কিলোমিটার দূর থেকে গিয়েছিলাম, আমি যেন পাসপোর্ট রিনিউ করতে পারি একদিনে। এই ধরনের সুযোগ যেন অনেক কিছু আছে। আপনাকে তো বললাম যে 15 মিনিটে কত বলবো। রাইট। ধরেন যে অন্য দেশের এম্বাসি, ফর এক্সাম্পল আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, তাদেরও তো অনেক প্রবাসী আছে পৃথিবীর বিভিন্ন দেশে। তো ইন্ডিয়ান এম্বাসি কি সার্ভিস তাদের জনগণ পায় ওদের থেকে? হ্যাঁ, পায়। আচ্ছা, তার মানে কি এখানে পার্টিকুলার বাংলাদেশি এম্বাসিগুলোই ঠিকভাবে সার্ভিসগুলো দেয় না? আসলে আমি বলবো না, আমি নিজেও কিন্তু ভুক্তভোগী। আমি আপনার ওই যে ইটালিয়ান পাসপোর্টে ভিসা লাগানোর জন্য গিয়েছিলাম, আবার 200 কিলোমিটার 250 কিলোমিটার দূর থেকে আসছি, এরপর একটা ডেট দিয়েছে আমাকে, গিয়েছিলাম। বাট আমার কোনো কষ্ট বলবো না এটা, বাট অন্য যারা আছে এই জিনিসটা যেন না হয় সবার ক্ষেত্রে। ইয়েস, তো আমরা আশা করি আসলে সরকার এটা দেখবেন, আপনার এই কথাগুলো আসলে বিজনেস স্ট্যান্ডার্ডের মাধ্যমে সরকারের পলিসি মেকার যারা আছেন এবং এই রিলেটেড যে বিভিন্ন দপ্তর সংস্থা আছে, সো তারা আসলে ওনাদেরকে বলবো একটু মানে আমার করজোড়ে অনুরোধ থাকবে, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যে এমবেসি আছে, সরি টু সে, ওনারা যেন আরো হৃদয়বান হন। আমার কথাগুলো যদি কারো মনে লেগে থাকে, দাগ কেটে থাকে, আমি ক্ষমা প্রার্থী। বাট ওনারা আরো একটু না, মানে আরো আন্তরিক হবেন আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। এটাই তো ওনাদের কাজ হওয়া উচিত। ওখানে তো উনি রিল্যাক্স করতে যান নাই, উনি তো যে বেতন পাচ্ছেন এটা তো ট্যাক্স পেয়ারের মানি। তো এটা তো আপনি বলতেছেন, আমি বলতেছি, উনি কি সেটা মনে করে? এটাই দায়িত্ব। তো আমরা আশা করি আসলে সরকার এইসব এই যে আপনার আলোচনা পরামর্শ এই জিনিসগুলো শুনবে এবং আসলে সেইভাবে যদি কিছু উদ্যোগ নেয়। আমি বলছি যে ধরেন যে পলিটিক্যাল সরকারের অনেক ধরনের তারা করাপশন, পলিটিক্যাল ইন্টারেস্ট, নিজের পার্টি, এইসব জিনিস থাকে। সো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন ওনাদের তো এটা নাই। এবং আপনি জানেন যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু আপনার এয়ারপোর্টে লঞ্চ করেছেন স্পেশালি ফর এনআরবিস এবং আরও কিছু সার্ভিস আমরা আশা করি দিবেন। যেমন মাইগ্রেশনের যে কস্ট বাংলাদেশে অনেক হাই, সো এগুলো যাতে আসলে আপনার করতে পারে। আচ্ছা, যে প্রশ্নটা না করলে না, আপনি যেহেতু ইটালিতে আপনার একটা অনেক বছরের অভিজ্ঞতা, এই যে বাংলাদেশিরা আমরা দেখলাম লেটেস্ট একটা নিউজও দেখলাম যে লিবিয়া মেডিটেরেনিয়ান সি দিয়ে যাওয়ার সময় আসলে এই বোটে মারা যায় এবং মাঝে মাঝে এই খবরগুলো দেখি। তো এভাবে লোকজন আসলে কেন যায়? তারা কি লিগ্যালি যেতে পারে না? এগুলো আমি আপনার খুব সংক্ষেপে বলবেন। সংক্ষেপে বলতে আমি বলবো যে আমাদের কোনো দেশি ভাই যদি এভাবে ইলিগেল ভাবে যেতে চায়, আমি অনুৎসাহিত করব। আমি প্রত্যেক ভাইকে বলবো যে দয়া করে নাম্বার 1 হচ্ছে যে ওনারা প্লাম্বিং এর কাজ শিখবে, যেটাকে বাংলাদেশি ভাষায় বলে 5 ফিটিং আর কি। তারপর হচ্ছে ডিমান্ড ইলেকট্রিক্যাল মিস্ত্রি, ইলেকট্রিক ওয়্যারিং এর কাজ শিখবে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে কনস্ট্রাকশনের কাজ শিখবে। ইটস মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে বোঝানো যাবে না যে এটার কি ডিমান্ড। তাহলে কি বললাম? প্লাম্বিং, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, কনস্ট্রাকশন সেক্টরে। এরপরে যদি কেউ হোটেল ট্যুরিজমের কাজ শিখতে চায় শিখতে পারে, বাট এই 3টে সেক্টর মোস্ট ইম্পর্টেন্ট। সাথে যদি একটু ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা শেখে, দেখেন আপনার ইচ্ছা থাকলে উপায় হয়। এখন আপনার ক্লাসে গিয়ে শিখতে হয় না, যার ইচ্ছা আছে সে ইউটিউব দেখেও শিখতে পারে। ইয়েস, রাইট। আপনার এখন যে প্লাম্বিং এ যাবে, আপনার এই যে বিভিন্ন পাইপ ফিটিংস এগুলোর মিস্ত্রি, তো এটা কিন্তু আপনি ধরেন যে কিছু এই রিলেটেড ভাষা শিখলেই কিন্তু হয়, ওয়ার্ড শিখলেই হয়। হ্যাঁ, যে ইলেকট্রিক্যাল যাবে ওর আসলে ওই রিলেটেড আমি বলবো যে হ্যাঁ,
আমাদের বাংলাদেশি আপনি খুব ভালো একটা ভাইদেরকে কথা অনুৎসাহিত বলেছেন, করব right? যে কেউ যেন ইলিগাল ভাবে না এই যে যায়। 16 লাখ 20 লাখ টাকা দিয়ে এগুলো কন্ট্রাক্ট করে যায়, কত রিস্কি, আমি মারা এটা যায়, একেবারে মানে আমার so sad। দুই হাত করজোড়ে অনুরোধ থাকবে, এটা কিন্তু দেশের আমাদের মান বাংলাদেশি সম্মানেরও ভাইদেরকে যারা ক্ষতি হয়, হ্যাঁ রাইট ইমেজের ক্ষতি হয় এটা। যখনই ধরেন যে আমরা এখানে থেকে দেখছি, আপনাদের তো আরো কষ্ট হবে যে ওই সব জায়গায় যদি দেখেন বাংলাদেশি আপনার দেশের নাম আসতেছে এরকমের বিষয়ে। সো আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন, এবং আমরা আশা করি যে আসলে আমাদের দেশে কিন্তু অনেক এরকম প্লাম্বার আছে বা কনস্ট্রাকশনের ওয়ার্কার, সারা পৃথিবীতেই আসলে বাংলাদেশি ওয়ার্কার কিন্তু আছে। সো দর্শক, এটা কিন্তু এই রকম আপনারা বিশেষায়িত কাজ শিখে এবং কিছু ভাষা, এগুলো যেটা বললেন রিয়াজ ভাই, যে আসলে ইউটিউব থেকেও আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হন, সো আপনি কিন্তু ইউটিউব থেকে কনস্ট্রাকশন রিলেটেড কিন্তু ভাষা, ইটালিতে গেলে ইটালি, জার্মানিতে গেলে জার্মানির, সো ইউকেতে গেলে ইংলিশ, সো এই ধরনের কিন্তু আপনারা শিখে যেতে পারেন দর্শক। এবং এই সমস্ত আপনার দক্ষ জনশক্তির অনেক চাহিদা আছে, এবং আপনারা কিন্তু সেখানে এখন যা আর্ন করেন, আয় করেন, তার থেকে অনেক গুণ বেশি আয় করতে পারবেন। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে নট অনলি ইটালি, যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা বাংলাদেশে আছেন, যারা মাইন্ডের মধ্যে নিয়েছেন আমি আমেরিকা যাব, আমি জার্মান যাব, আমি ফ্রান্স, ইটালি, যেই দেশে যাইতে চায় না কেন, ইভেন মালয়েশিয়া, দুবাই, ফ্রান্স, যেই দেশে যাইতে চায় না কেন, সে ওই দেশের ভাষা যদি এখানে 6 মাসের কোর্স করে, কোথাও যাওয়া লাগবে না, আগ্রহ থাকলে ইউটিউবে বসে শিখবে, সে কিন্তু ভাষা শিখার পরে ওই দেশে যাবে, ভাষা শিখবে, কাজ শিখবে, সে কিন্তু 10 বছর আগায় গেল। রাইট, সেটাই আমি 100% কনফার্ম। এটাই আমাদের পরামর্শ। দর্শক, আমরা আলোচনা করলাম রিয়াজ ভাইয়ের সঙ্গে এই যে আমাদের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে। আসলে অনেকভাবে তারা আরো বেশি এনগেজ হতে পারে, কিন্তু যে কথাটি বারবার এসেছে যে বাংলাদেশের যে এম্বাসিগুলো বিভিন্ন দেশে আছে, তারা কিন্তু ঠিকভাবে কাজ করে না এবং সেবা দেয় না, যেটা আসলে এটা খুবই হতাশাজনক। এটা কিন্তু খুব কমন একটা সবারই একটা কমপ্লেইন বা অভিযোগ আছে, আমরা সেটা বিভিন্ন সময় শুনেছি। সরি টু সে, কাজ করে না এটা বলবো না, উনারা একটু আরো আন্তরিক হবেন, দয়া করে আন্তরিক, হৃদয়বান হবেন। আচ্ছা, হৃদয়বান হবেন, আন্তরিক হবেন। হ্যাঁ, হৃদয়বান, আন্তরিক কথাটা আপনি বলেছেন। একটা কথা বলতে চাই, সেটা না বললেই নয়, ভেনিস ম্যাস্ট্রেতে একটা কনসুলেট অফিস আগামী 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে হোক, 6 মাসের মধ্যে হোক, ব্যাপার, হ্যাঁ, সরকার সেটা আশা করি। দর্শক, অনেকেই আছেন সরকারের পলিসি মেকিং এ, তারা আমাদের এই শো দেখেন, সো তাদের আসলে এগুলো নোটিসে আসবে, এবং তারা যদি এভাবে কিছু অ্যাকশনেবল কাজ করে যেতে পারেন এই ইন্টারিম সরকার, সেটা কিন্তু প্রবাসীদের জন্য তো অবশ্যই, দেশের অর্থনীতির জন্য সেটা একটা বড় রোল প্লে করবে বলে আমরা আশা করি। সো দর্শক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্ট ডায়াসপোরাতে আজকে এ পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।